আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আত্মজা। লিখেছেন শারমিন মুন। পর্ব সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। সময় 2002 সাল। দয়া করে আমার আব্বাজানকে ফাঁসি দিয়েন না। আমার আব্বাজান নির্দোষ। তাকে বাঁচান আপনারা। ফাঁসি দিলে আমার বাজানের অনেক কষ্ট হবে। দোহাই লাগে, আমার আব্বাজানকে ছেড়ে দেন। এই বলে কান্নায় ভেঙে পড়ল আত্মজা। পুলিশের কাছে করুণভাবে তার বাবার প্রাণটা ভিক্ষা চাইল, তাও কেউ ওর কথা শুনল না। আত্মজা দৌড়ে গেল পাশেই দাঁড়ানো গ্রামের চেয়ারম্যান নিজাম তালুকদারের কাছে। হাত জোর করে বলল, চাচা যান, আমার আব্বাজানকে মিথ্যা অপবাদে এত বড় সাজা দিয়েন না। মামলাটা তুলে নেন। আমার আব্বাজানকে বাঁচান। আমার আব্বাজানকে ছাড়া পুরো দুনিয়া অন্ধকার মনে হবে। তাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। একটু বোঝার চেষ্টা করেন। কে শোনে কার কথা? এত আহাজারিতেও চেয়ারম্যানের মনে বিন্দুমাত্র দয়ার সঞ্চার হয়নি। চেয়ারম্যান এর মুখে পৈচাসিক হাসি। আত্মজার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। আত্মজার গা রিরি করে উঠল, সরে দাঁড়ালো চেয়ারম্যানের থেকে। মুহূর্তের মধ্যেই যেন চেহারার রং পাল্টে গেল। চেয়ারম্যানের দিকে চোখ নিক্ষেপ করলো। মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দিবে। এরপর গুটি গুটি পায়ে পুলিশের সামনে এসে দাঁড়ালো। ভয়ঙ্করভাবে চিৎকার করে বলতে লাগলো, আপনারা কিসের পুলিশ? কে আসল অপরাধী আর কে অপরাধী না সেটাই ধরতে পারেন না? আর পারবেনই বা কী করে? ঘুষ খেয়ে তো কুত্তার মতো নিরীহ মানুষের উপর অত্যাচার করেন। ওই পোশাক গায়ে জড়ালেই সৎ পুলিশ হওয়া যায় না? আপনাদের মধ্যে কিছু কিছু লোক এমন যে কিছু টাকা খেয়ে একটা নির্দোষ মানুষের জীবনটাই শেষ করে দেন। একটাবার চিন্তাও করেন না যে সেই মানুষটার পরিবারে কি হবে, আপন মানুষের সুখে কতটা ভেঙে পড়বে। তবে আমি আত্মজাও কাউকে ছাড় দিব না, মনে রাখবেন, কাউকে না। বলেই দুপা পিছিয়ে মাটিতে বসে পড়ল আত্মজা। আর পারা যাচ্ছে না, শরীরটা নেতিয়ে আসছে। বাদামি রঙের লম্বা চুলগুলো মাটিতে লুটুপুটি খাচ্ছে। পুলিশরাও হতবাক। আর কী বা করার আছে এখন? আদালত থেকে তো রায় দিয়েই দিয়েছে, কিছু করার নেই আর। আর তারা আত্মজাকেও কিছু বলল না এত কথা শোনানোর জন্য। ভাবলো বাবাকে হারাতে হবে ভেবেই এসব বলছে। আশেপাশের অনেক মহিলারা আফসোসের সুরে বলতে লাগলো, একেরে হাসা কথাই, ক্ষমতার জোর আর টাহার জোর দাহাইয়া দারোগা করে কিন্না নিছে। দারোগা করে ঘুষ খাওয়াইয়া নির্দোষ মানুষটারে ফাঁসিতে ঝুলাইতাছে। ভাইজানের ফাঁসি হইলে বিয়ার লাগ মাইয়া দুইটা আর ছোট পোলাটার কি হইব? অগো দাদিজান আর মাই কী বা করবো? এত সুন্দর মাইয়া দুইটারে কেমনে দেইখা রাখবো? কত মাইনসেরা ওত পাইতে আছে হয়। আর ভাইজানের শোকে চাঁদের মতো মাইয়াটার কি সুরাত হইছে দেখছুন? এমন অনেক কথা বলাবলি করলো। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকায় আত্মজা। নিজের আব্বাজানকে দেখে চোখের পানি উপচে পড়ল। ঠুকরে কেঁদে উঠল। উঠেই ঝাপড়ে ধরল তার আব্বাজানকে। সেও শেষবারের মতো মেয়েটাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আত্মজাকে উঠিয়ে বলতে লাগলো, আমি তোমাকে শেষবারের মতো কিছু কথা বলবো, সেগুলো মনে রাখবে। আত্মজা মাথা নাড়ায়। আকবর সাহেব বলতে শুরু করে, সব সময় সত্যের পথে চলবে। চোখের সামনে অনেক কিছুই ঘটে যায়, হয়তো সেগুলো সত্য নাও হতে পারে। তাই সব সময় সত্য মিথ্যা যাচাই করে সিদ্ধান্ত নেবে। আমি না থাকায় একদম ভেঙে পড়বে না। জানি তুমি অনেক সাহসী, আর যারা এই মিথ্যে জালে ফাঁসিয়ে তোমার আব্বাজানকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের তুমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিবে, সেটাও আইনিভাবে। আমি মরণে ভয় পাই না, তবে মিথ্যে অপবাদটা সহ্য হয়নি। আমি জানি তুমি পারবে। আর এখন থেকে সবাইকে দেখে রাখার দায়িত্ব তোমার আম্মাজান। তোমার বড় বোন খুবই নরম মনের মানুষ, সে তোমার আগেই ভেঙে পড়ে, তাই তাকেও দেখে রাখার দায়িত্ব তোমার। নিজেকে অনেক শক্ত রাখবে, কিছুতেই ভেঙে পড়বে না। এই পৃথিবীর মানুষ বড্ড স্বার্থপর, তাই কারোর সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবে না। যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াবে। জানি এখন এই সমাজে চলা তোমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে, তাও তোমাকে পারতে হবে। জীবন হচ্ছে সাপ খেলার মতো। উপরে উঠতে গেলে সাপের মুখে পড়ে আবার নিচে চলে আসবে, হাল না ছেড়ে আবার চেষ্টা করবে। এমন উপরে উঠবে আবার নিচেও চলে আসবে। এমন করতে করতে একদিন সফলতা পাবে ইনশাল্লাহ। আমি দোয়া করি তুমি সফল হও। এই পৃথিবীতে আমাদের এই শেষ দেখা। নিজের যত্ন নিও, সাবধানে থেকো। আশেপাশের অনেকেরই নজর তোমাদের দুই বোনের উপর, তাই খুব সতর্ক থাকতে হবে তোমাদের। আব্বা তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। আর একটা কথা সব সময় আল্লাহর কথা স্মরণ করবে, তিনি সব বিপদ থেকে রক্ষা করবেন। যথাযথ সময়ে তার ইবাদত পালন করবে। আব্বাজানের জন্য দোয়া করবে। ভালো থেকো। এই বলেই উল্টো ঘুরে হাঁটা দিলেন আকবর সাহেব। তার অশ্রুযুক্ত নয়ন কাউকে দেখাতে চান না। পুলিশ বাহিনী সহ আরও অনেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে।
আজ রাত ঠিক 10টা বাজে তাকে ফাঁসি দেওয়া হবে। চিৎকার করে কাটতে লাগলো আত্মজা। আজকের পর থেকে বাবা নামক মানুষটাকে আর দেখতে পারবে না, ছুতে পারবে না, ছায়ের মতো কেউ আর পাশে থাকবে না। গগন বিদারী চিৎকার করতে লাগলো আত্মজা। একটু দূরেই তার বড় বোন অনুজা আর তার ছোট ভাই অন্তর, তারাও বসে বসে কান্না করতেছে। আত্মজার সাথে ভাই আর বোনেরও কান্নার বেগ বাড়ল। অনুজা আর অন্তর আত্মজার কাছে এসে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আত্মজা বলে, বুবু আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকেও বাজানের সাথে নিয়ে যাইতে বলো। আমার বাজান রে একা যাইতে দিব না, তার খুব কষ্ট হবে রে। আমার বাজান তুমি যাইও না আমারে রাইখা। ও আল্লাহ রে, তুমি আমার বাজান রে বাঁচাও। আকবর সহ বাকি সবাই ওর আর্তনাদ শুনল। প্রায় সবার চোখে পানি। আকবর সাহেবের বুকটা ফেটে যাচ্ছে ছেলে মেয়েদের আর্তনাদ দেখে। ওরা কিভাবে টিকে থাকবে এই সমাজে? আত্মজার মা মাজেদা বেগম ও দাদি আয়শা খাতুন নির্বাক হয়ে বসে আছে নিজেদের মাঝারি সাইজের মাটির ঘরের সামনে। চোখ দিয়ে পানি বের হলেও কান্নার কোনো শব্দ নেই। আকবর সাহেবকে পরিবারের সাথে শেষবারের মতো দেখা করাইতে আনা হয়েছিল তারই গৃহে। দেখা শেষে নিয়েও চলে গেছে এই বনপুর গ্রাম থেকে। এই গ্রামের কিছু পশুর জন্যই আজ এই অবস্থা। আল্লাহ এদের সঠিক বিচার নিশ্চয়ই করবে। রাত 9:50 আকবর সাহেবকে ফাঁসির জন্য রেডি করানো হয়েছে। ভালোভাবে গোসল করিয়ে ফাঁসির মঞ্চের কাছে আনা হলো। সাথে জল্লাদ, ডাক্তার, পুলিশ এরা আছে। জল্লাদরা ফাঁসি দেওয়ার পর ডাক্তাররা চেক করবে যে মারা গেছে কিনা। আকবর সাহেবের খুব ইচ্ছে করছে তার পরিবারের সাথে কথা বলতে, তাদের একটু ছুঁয়ে দিতে, কিন্তু সেটা আর সম্ভব না ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। মরার আগেও অনেক চিন্তা হচ্ছে সবার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। কি হবে মেয়েদের? কিভাবে জীবন পার করবে তারা? চোখ দুটো জ্বালা শুরু করলো, ঝাপসা হয়ে আসলো। যতই বলুক পুরুষ মানুষ শক্ত, আসলে আসলে করুণ পরিস্থিতিতে এতটা শক্তও থাকা যায় না। একদিকে একটু পর নিজের মৃত্যু, অন্যদিকে পরিবারের জন্য চিন্তা। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আকবর সাহেবকে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে মঞ্চের উপর উঠানো হলো, তারপর গলায় রশি পরানো হলো। আকবর সাহেব শেষবারের মতো আল্লাহর কাছে মাপ চেয়ে নিল, কালেমা পড়ে নিল, চোখে নোনা পানি। জল্লাদ কানের কাছে এসে বলল, আমি চাইনি তোমাকে ফাঁসি দিতে, কিন্তু এটা আমার কর্তব্য, তাই দিতে হচ্ছে। দোয়া করি তুমি জান্নাত লাভ করো, আমাকে মাফ করে দিও। এই বলে লকটা টান দেয়। সাথে সাথেই আকবরের পায়ের নিচের কাঠ সরে যায় আর তিনিও ফাঁসিতে ঝুলে পড়ে ছটফট করতে থাকে। যতই হোক মৃত্যু অত সহজ না। আশেপাশে সবাই চোখ বন্ধ করে ফেলে, ছটফট করতে থাকে 2-3 মিনিট। এমনি করতে করতে মাথা নেতিয়ে পড়ল। মনে হয় প্রাণ পাখিটা চলে গেছে পরপারে। ডাক্তার গিয়ে চেক করে দেখে মারা গেছে। চোখ দুটো বুজে ফেললো, সবাইকে জানালো মৃত্যু হয়ে গেছে। কয়েকজন বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জল্লাদ দীর্ঘশ্বাস ফেলল। সে না চাইতেও এই কাজ করতে হয়, এটা তার দায়িত্ব। এই ফাঁসিতে কত নির্দোষ মানুষেরও প্রাণ যায়। আকবর সাহেবের মৃতদেহটাকে নামিয়ে নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। এদিকে আত্মজার আহাজারি তো থেমে গেছে আরও আগে। ওদেরই বাড়ির পেছনে একটা সুন্দর বিল আছে, ঠিক তার মাঝে একটা বিশাল গাছ আছে। সেই গাছের নিচে নির্বাক হয়ে বসে আছে। বসে বসে ভাবছে তার আব্বাজানের কথা। এতক্ষণে বোধহয় বাবা নামক মানুষটা পৃথিবীর মায়া ত্যাগ করছে। সবার কাছে এত আকুতি মিনতি করেও কারোর মন গলাতে পারল না। প্রায় ভোরের দিকে পোস্টমর্টেম করে বাড়িতে পাঠানো হলো। বাড়িতে আসতে আসতে সকাল হয়ে গেল। লাশ নামানো হলো, উঠানের মাঝ বরাবর রাখলো খাটিয়াটা। মাজেদা বেগম মানুষের আলাপ পেয়ে বের হয়ে আসলো। সামনেই লাশ দেখলো, বুঝতে বাকি নেই যে তার স্বামীর লাশই। এটা চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে। মাজেদার চিৎকারে ঘরের সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। সবাই চিৎকার করে কান্না করতে থাকে, শুধু আত্মজবাদে। ও নির্বাক হয়ে দরজায় দাঁড়িয়ে আকবরের লাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে মাটিতে বসে পড়ে। ওদের চিৎকারে আশেপাশের সবাই চলে আসে ওদের বাড়িতে। আত্মজা এক জায়গায় বসে আছে। ও যেন স্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে। পাশের বাড়ির সালেহা চাচি ওর পাশে এসে বসে ওর কাঁধে হাত রেখে বলে, আত্মজা ওঠ মা, তোর বাজান রে দেখবার যাবি না? যা হইবার তো হইয়াই গেছে, মনটা বেজার কইরা বইয়া থাইস না, আল্লাহ এটার বিচার করব। এখন চল, তোর বাজান রে আইসকার মতো শেষ দেহালো। আত্মজার বুকটা ধক করে উঠল। সালিহার দিকে তাকালো। চাচি কি বলল? আজকেই তার বাজানকে শেষবারের মতো দেখবে, আর কোনো দিন দেখতে পারবে না? কান্নারা ধলা পাকিয়ে এসে গলায় বিচ্ছে। আত্মজা হু হু করে কান্না করে দিল। আস্তে আস্তে কান্নার বেগ বাড়তেই সালেহা জাপটে ধরে আত্মজাকে। সালেহা আত্মজাকে ধরে নিয়ে যেতে লাগলো লাশের পাশে।
পুলিশগুলো যাওয়ার জন্য রাস্তা করে দিল। তারপর একটা পুলিশ ফিসফিসিয়ে অন্যজনকে বলল, মেয়েটা কিন্তু অনেক সুন্দরী, দেখে তো মনে হচ্ছে বিদেশি। ওর আর একটা বোন আছে না, ওকেও তো এমনই মনে হয়। পাশে থাকা একজন বলল, আমিও এটাই ভাবছি। ওর বাবা মা ভাই কারোর সাথেই ওদের দুইজনের কিন্তু মিল নেই, খেয়াল করছো? আরেকজন বলল, ঠিকই বলেছ, ওরা মেয়ে দেখে হয়তো এত সুন্দর। আরেকজন বলল, তো অন্য মেয়েরা কি মেয়ে না? কই, তারা তো ওদের মতো না। আচ্ছা ভাই থাম, সবাই সবার মতো করে সুন্দর, আল্লাহ সব সৃষ্টিই সুন্দর। সাজিদ নামের একজন বলল, তারপর তাদের সিনিয়রের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, স্যার আমরা কখন ফিরব? ঘোর কাটল আজমাইন মাহতাবের। এতক্ষণ তার দলের লোকেদের কথা শুনে আত্মজার দিকে তাকিয়েছিল। আসলে এই মেয়েটা অত্যন্ত সুন্দরী, একদম বিদেশিদের মতো। মুচকি হেসে বলল, জানাজা আর মাটি দেওয়া হোক, তারপর না হয় যাব। আচ্ছা ঠিক আছে। আত্মজা ধীর পায়ে হেঁটে লাশের পাশে আসে, মাথার কাছে ধপ করে বসে পড়ে। তারপর মাথার উপরের কাপড়টা সরায়। তার বাজানের চেহারা দেখে আঁতকে ওঠে। কি সুন্দর চেহারাটাকে কেটে কি অবস্থা করছে। বাজানকে ঝাপটে ধরে বুক ফাটা কান্না করে। বুকের ভিতরটা পুরে সারকার হয়ে যাচ্ছে। কপালে কয়েকটা চুমু এঁকে দেয়। তার বাজানের মুখখানার দিকে দৃষ্টি স্থির করে আছে। তার বাজানের এই অবস্থা যাদের জন্য হয়েছে তাদের প্রতি এক আকাশ সমান ঘৃণা জন্ম নিল। এতটাই ঘৃণা যেটা ওই অমানুষদেরকে ছারকার করে দেবে। প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে মাথা জ্বলতে লাগলো। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই আগুন নিভবে না। তবে সময়ের দরকার, মাথা ঠান্ডা রাখার দরকার। আর ভাবতে পারল না আত্মজা। মাথা ঝিমঝিম করছে, চারদিক ঘুরছে, শো শো শব্দ কানে ভাসছে। এরই মধ্যে লুটিয়ে পড়ল মাটিতে। হঠাৎ এমন হওয়ায় সবাই আটকে উঠল। মাজেদা চটজলদি মেয়ের কাছে আসলো, সাথে আয়শা খাতুন, অনুজা আর অন্তরও এসে পাশে বসলো। অনুজা আর অন্তরের কান্নার বেগ বাড়ল বোনের এই অবস্থা দেখে। মাজেদা আত্মজার মাথাটা জাগিয়ে বুকের সাথে চেপে ধরল। নিশ্চুপে চোখ থেকে পানি বিসর্জন দিতে লাগলো। কি করবে সে? হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম। আয়শা খাতুন একবার চারদিকে চোখ বুলালো, দেখলো বাড়িতে অনেক পুরুষ মানুষও আছে। এদের সামনে কিভাবে ওড়নার পেঁচ খুলবে মাথা থেকে? আজমাইন পাশে এসে দাঁড়ায়, আয়শা খাতুনের দিকে তাকিয়ে বলে, দাদি আমরা কি কোনো সাহায্য করতে পারি? আয়শা খাতুন বলে, ওর মাথার ওড়নাটা হরাইয়া মাথায় পানি দেওয়ান লাগতো, কিন্তু এইখানে তো অনেক বেটা মানুষ আছে। আজমাইন বুঝতে পারে ব্যাপারটা, বলে, ওকে কি ঘরে নিয়ে যেতে হবে নাকি? এই জায়গায় খালি করে দিব, ঘরেই লইয়া যাই তাইলে। সাথে সাথে আজমাইনের সাত্তজাকে কুলে তুলে নিল। আয়শা মাজেদা সহ সবাই চমকে তাকালো। এভাবে কখনো পরপুরুষ আত্মজা বা অনুজাকে স্পর্শ করেনি, এলাকার কোনো ছেলের সাথে কথা অবধি বলেনি। তাই আচমকা এমনটা হওয়ায় সবাই অবাক হলো। আজমাইন বলল, আপনি আসুন দাদি আমার সাথে, চাচি এখানে থাকুক, আর আসলে তাকেও ধরে আইনেন, তার অবস্থাও ভালো দেখাচ্ছে না, চলেন। আত্মজাকে নিয়ে হাঁটা শুরু করলো আজমাইন। মেয়েটা অতটা ভারীও না, হয়তো 47-48 কেজি হবে। একদম সব দিক দিয়ে পারফেক্ট, লম্বা আর মিডিয়াম স্বাস্থ্য। আনমনেই হাসলো। আজকে তার কি এমন হলো যে এই একটু সময়ের চেনা মেয়েটার কথা মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে? নামটাও তো জানে না এখনো। চলে আসলো ঘরের সামনে মাটির তৈরি ঘর আর উপরে ছনের চাল। ঘরের ভিতর ঢুকে একটা চৌকির উপর শুয়ে দিল। আয়শা খাতুনও চলে আসলো, এসে আত্মচার পাশে বসলো। আজমাইন বলল, আমি পানি নিয়ে আসি, আপনি ওর কাছে বসেন। আয়শা খাতুন বলল, আচ্ছা যান, এই দুয়ার দিয়া সোজা পিছনে যাইবেন, ওইখানে জগে পানি আছে, আর জগে না থাকলে কলসে আছে। আজমাইন মাথা নেড়ে ঘরের ভিতর ঢুকলো। মাঝে একটা ঘর, তারপর আবার দরজা, তারপর আবার ঘর। একটা সেটা পেরিয়ে পিছনে গেল। ঘরটা মাটির হলেও অনেক সুন্দর গুছানো। পিছনে গিয়ে প্রাণটা জুড়িয়ে গেল। এক পাশে রান্নাঘর, আরেক পাশে একটু উঁচু খাওয়া দাওয়া করার জায়গা মনে হয়। চারদিকে 2 হাত উঁচু সনের বেড়া দেওয়া, উপরেও সনের চাল, সব পরিপাটি। রান্নাঘরের পরে বিশাল বড় বিল, ঠিক তার মাঝে একটা বিশাল গাছ আছে। বিলের মাঝে গাছের সোজা আইল বাঁধা, হয়তো এটা দিয়েই যাওয়া আসা করে। মনোমুগ্ধকর দৃশ্য। এগুলো দেখে ভুলেই গেছিল পানি নেওয়ার কথা। তাড়াতাড়ি করে পানি খুঁজলো, পেয়েও গেল উঁচু জায়গায়। গ্লাসে পানি ঢেলে আস্তে আস্তে হাঁটতে লাগলো, যাতে পড়ে না যায়। দরজা পেরিয়েই সামনের ঘরে আসতেই থমকে যায় আজমাইন। এই মেয়ে এত রূপবতী, চুলগুলো কত লম্বা, তাও আবার বাদামি কালারের চুল। আশেপাশে কখনোই এমন মেয়ে চোখে পড়েনি। আজমাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। গোলাপি রঙের 3 পিস পরা মেয়েটা লম্বা হয়ে শুয়ে আছে, ধবধবে ফর্সা, গোলগাল মুখের গড়ন, নাকটা খাড়া, চোখ দুটো কত মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়। গোলাপি রঙের চিকন ঠোঁট। আস্তে পানি দিয়ে আয়শা খাতুনের পাশে যায়, একটু পানি হাতে নিয়ে নাকে মুখে ছিটিয়ে দেয়। নড়ে চড়ে ওঠে আত্মজা।
তারপর গ্লাসটা আয়শা খাতুনের হাতে দেয় এবং বলে, একটু পানি মাথায় দিয়ে দেন দাদি। আয়শা খাতুনও তাই করলো। আজকে কেন জানি এই ছেলেটাকে বাধা দিল না। আত্মজা সব শুনতে পাচ্ছে কিন্তু চোখ খুলতে পারছে না। আয়শা খাতুন ডাকলো, আত্মজা বইন আমার, কিরম লাগতেছে তো দাঁড়ে, আমার কথা শোনোস? আজমাইন বুঝলো ওর নাম আত্মজা। এই নামটা ওর মতো কোনো জায়গায় শোনেনি, আজই প্রথম শুনলো। আত্মজা পিটপিট করে চোখ খুলল, হালকা ওঠার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো, ঠাস করে শুয়ে পড়ল। আজমাইন তাড়াহুড়ো করে বলে উঠল, আস্তে। আত্মজা ফিরে তাকালো আজমাইনের দিকে। মা এই এই খেয়াল করলো, পিটপিট করে চেয়ে আছে আজমাইনের দিকে। অচেনা লোক এখানে কি করছে? আজমাইন খেয়াল করলো আত্মজার চোখের মনে ধূসর রঙের। এর আগে দূর থেকে দেখায় খেয়াল করতে পারেনি। আত্মজা নিচের দিকে খেয়াল করলো, চমকে গেল, মাথায় কাপড় নাই। তাও সামনে পরপুরুষ আছে। কেমন অস্বস্তি লাগছে। তাড়াহুড়া করে মাথা ওনার এক কোণা দিয়ে ডাকলো। আজমাইন বুঝলো ওর অস্বস্তি হচ্ছে, তাই বলল, আমি এখন যাই, খেয়াল রাখেন ওর। এর মধ্যেই অনুজাও অন্তর আসলো। আজমাইনকে দেখে পাশে সরে দাঁড়ালো। অনুজা পুলিশকে অনেক ভয় পায়। বয়সে আত্মজার চেয়ে 2 বছরের বড়, তাও আত্মজার চেয়ে ভীতু। কিন্তু আজকে সেই সাহসী আত্মজা ভেঙে পড়ল সবার আগে। কিন্তু এটাই শেষ ভেঙে পড়া, আর ভেঙে পড়বে না সে। আজমাইন চলে গেল। অনুজা আত্মজার পাশে বসে বলল, এখন কেমন লাগছে বোন? এই তো ভালোই বুবু। আচ্ছা চল, গোসল করে এসে বাজানের পাশে বসে কোরআন শরীফ পড়ি। বাজানের কথা মনে উঠতেই মন বিষিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চল। সময় প্রায় দুপুর 11:40 বাজে এখন। আত্মজা অনুজা অন্তরসহ আরও অনেকে আকবর সাহেবের পাশে বসে কোরআন তেলাওয়াত করে আর মুরব্বীরা তসবিহ গুনে। এর মধ্যেই কয়েকজন লোক এসে বলে, এখন গোসলের জন্য নিয়ে যাওয়া হবে। আত্মজার বুকটা হু হু করে উঠল। অনুজা তো কান্নাই করে দিছে। 12:30 বাজে, জানাজার জন্য নিয়ে যাওয়া হবে এখন। আত্মজা অনুজা খাট শক্ত করে ধরে রেখেছে আর চিৎকার করে কান্না করতেছে। তারা কেউ যেতে দিতে চায় না তার বাজানকে। 12 বছরের অন্তরও বোনেদের সাথে যোগ দিছে। আত্মজা কান্না মাখা কণ্ঠে বলতে থাকে, আমার আব্বাজান রে নিয়ে যাইয়েন না কেউ। ওই ছোট অন্ধকার ঘরে আব্বার একা থাকতে কষ্ট হইবে। আমার বাজানের শীত লাগবে। আমি আর আমার বাজানরে দেখতে পারবো না কোনো দিন। কেন করলো এমন? আমার বাজানের সাথে তারা আমার বাজানরে আমাদের থেকে কেড়ে নিল। আত্মজা চারদিকে দেখলো চেয়ারম্যান একটা পুলিশের সাথে কথা বলতেছে। সেও আসছে জানাজা দিতে। আত্মজা দৌড়ে গেল চেয়ারম্যানের দিকে, গিয়ে ক্রোধের সাথে পাঞ্জাবির কলার টেনে ধরলো। বাকিরা সবাই অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। আজমাইনও সেখানে ছিল। ও কিছুটা অবাক হয়। কলার ঝাঁকিয়ে আত্মজার চোখ বড় করে বলে, শুয়োরের বাচ্চা, তোর জন্য এমন হইছে। তোর সাথে আর কে কে জড়িত আছে বল। তোদের জন্য আমার বাজান আজ পৃথিবীতে নেই। তোদের আমি শেষ করে দিব। পাশে থাকা কিছু মানুষ আত্মজাকে ছাড়ানোর চেষ্টা করে। আত্মজা পাশে কিছু একটা খুঁজছিল, পেয়েও গেল। চেয়ারম্যানকে ছেড়ে দৌড়ে গিয়ে মোটা একটা মুগুর উঠায়। তার গায়ে মারতে যাবে, অমনি আজমাইন এসে ধরে ফেলে। আত্মজা রাগে জিদে দুঃখে কেঁদে ফেলে, হাত মুচড়ামুচড়ি করে ছাড়া পাওয়ার জন্য, আর বলতে থাকে, তোদের আমি ছাড়বো না। চেয়ারম্যান নিজাম তালুকদার রেগে কলার ঝাড়তে থাকে আর বিড়বিড় করে বলে, তগরেও আমি ছাড়বো না। তগ 2 বোনের মধ্যে একজন রে আমার লাগবই বলে বাঁকা হাসে। আত্মজা আজমাইনের দিকে রাগি চোখে তাকায়। আজমাইনও চুপচাপ দেখছে আত্মজাকে। আত্মজা জোরে হাত ঝাড়া দিয়ে চলে আসে লাশের কাছে। আজমাইন মুচকি হেসে বলে, কি তেজ রে বাবা, পুরাই ঝালমরিচ। এমন দস্যু রানী আমার দরকার। আপন মনেই হেসে ওঠে। আত্মজাদের বাড়ির একপাশ দিয়ে চিকন একটা খাল বয়ে গেছে। সেখানে একটা কাঠের পোল আছে, সেটা দিয়ে এপার ওপার আসা যাওয়া করে। খালের ওপারেই ঘন জঙ্গল। খালের ওপারে পোলের পাশেই আকবর সাহেবের কবর খোঁড়া হয়েছে। তার জানাজা শেষ, এখন কবর দেওয়া হবে। মাজেদা বেগম মুখে কাপড়ের আঁচল গুজে কান্না করছে। আত্মজা অনুজা বুক ফাটা কান্না করছে। আত্মজা দৌড়ে চলে যায় ওপারে, পিছনে অনুজাও দৌড়ে আসে। গিয়ে দুজনেই একসাথে কবরে নেমে শুয়ে পড়ে। ওখানে থাকা সবাই হতভম্ব হয়ে গেছে। চাচার বয়সী একজন বলে, কি করতাছো মা এটা তোমরা? আল্লাহ নারাজ হইব। তোমাকেও বাজানেও কষ্ট পাইব, উইঠা আহো তোমরা। অনুজা কান্না করতে করতে বলে, আমার বাজানরে একা এই কবরে থাকতে দিব না। তার কষ্ট হবে একা থাকতে। আমাদের ছেলে চলে গেছে তো কি হয়েছে, আমরা একা ছাড়ছি না। আত্মজা বলে, আমার বাজানরে নামিয়ে দেন আমাদের সাথে। দেখো বাজান, আমরা আছি, তুমি ভয় পেও না। আসো, আমরা একসাথে এখানে থাকবো। আজমাইন ওদের অবস্থা দেখলো। আপন মানুষ হারালে বুঝি এমন কষ্টই লাগে। জোর করে অনেকে ওদের টেনে উঠালো। ওরা ছাড়া পাওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউই ছাড়লো না। আর এত মানুষের পেরে উঠলো না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আত্মজা বলে,
আল্লাহ আমার বাজানরে তুমি মাফ কইরা দিও, তুমি তাকে জান্নাত দান কইরো। আল্লাহ আমাকে কেন নিলা না বাজানের সাথে? অনুজা বলে, আমারে সাইরা দেন, বাজানের কাছে যাইতে দেন, তারে সারা কেমনে থাকবো আমরা? এই পৃথিবীর মানুষ বড্ড খারাপ, এখানে থাকতে চাই না। দুই বোন একসাথে আহাজারি করতেছে, দুই বোনের সাথে অন্তরও যোগ দিয়েছে। আজমাইন সহ উপস্থিত অনেকের চোখেই পানি। এই বনপুর গ্রামে এই প্রথম এমন ঘটনা ঘটল। এই ঘটনা সবার সারা জীবন মনে থাকবে। বাবার জন্য সন্তানের এত আহাজারি, বাবা না থাকার জন্য বুকের ভেতর হাহাকার, বাবার জন্য এত গাঢ় ভালোবাসা, সত্যি ভাগ্যের ব্যাপার এমন সন্তান পাওয়া। আত্মজা অনুজাকে বাড়িতে আনা হয়, ওরা দৌড়ে চলে যায় ঘরে। গিয়েই নামাজ পড়তে বসে পড়ে মোনাজাতে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে, বাবার জন্য চোখের পানি ফেলতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আত্মজা অনুজা বসে আছে বাবার কবরের কাছে। অনুভূতিরা ছন্দ হারিয়েছে, দুঃখরা তালে তাল মিলিয়েছে, মনের আনাচে কানাচে বিষাদ ছড়িয়ে পড়েছে, বুদ্ধিরা যেন স্তব্ধ হয়ে গেছে, মস্তিষ্ক টকবক করে উঠেছে, বিষণ্ণতা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। আত্মজার দৃষ্টি দূরের জ্যোৎস্নাভরা আকাশে, এক দৃষ্টিতে তারাদের মেলা দেখছে, হয়তো ওই তারার ভিড়ে নিজেদের বাজানকে খোঁজার চেষ্টা করছে। চোখ দুটো জলজল করে উঠল, চোখের পাতা দুটি মিলিত করে ডুব দিল সোনালি স্মৃতির পাতায়। এই তো কয় মাস আগের কথা। আত্মজা, মা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর পড়তে হবে না, বেশি সময়ও নেই, স্কুলে যেতে হবে, ঘন্টা খানেকের ভিতর পরীক্ষা শুরু হয়ে যাবে। আকবর সাহেবের কথায় আত্মজা বলে, আচ্ছা ঠিক আছে বাজান, আর তুমি কি আমাদের পরীক্ষা হলে যাবে না? যেতে পারি। আকবর সাহেব হাই স্কুলের প্রধান শিক্ষক। মাজেদা বেগম তাড়াহুড়া করে 2 প্লেট ভাত নিয়ে আসে, 1 প্লেট আকবর সাহেবকে দিয়ে বলে, তাড়াতাড়ি খাইয়া লন। আর 1 প্লেটের ভাত মাখাতে মাখাতে আত্মজাকে বলে, চকিতে এসে বসো। আত্মজাও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। মাজেদা বেগম বলে, হা করো। আত্মজাও হা করে খেয়ে নেয়। মাজেদা বেগম বলে, ভালো মতো পরীক্ষা দিবি, কোনো কিছু নিয়ে চিন্তা করবি না, মাথা ঠান্ডা রাখবি। মাজেদা বেগম এমন অনেক উপদেশ দিলেন মেয়েকে। আর পাশে বসে আকবর সাহেব মা মেয়ের কাণ্ড দেখে হাসছে। আকবর সাহেব বলে, অন্তরার মা কোথায়? মাজেদা বেগম বলে, তারা তো দেখলাম বিলে গেছে হাওয়া খাইতে। ও, অনুজাত চিঠিতে বলল সামনের মাসে শহর থেকে ফিরবে। ও ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, কয় মাস পর ফাইনাল পরীক্ষা। এর মধ্যেই আয়শা খাতুন পানের বাটি হাতে নিয়ে আসতে আসতে বলে, মাইয়াডা ওই শহরে একলা একলা কেমন আছে কে জানে, পরীক্ষার পর বিয়া শাদি দিয়া দিস, মেয়ে মানুষ এত বেশি পড়ার দরকার নাই। আকবর সাহেব বাধা দিয়ে বলে, না মা, আমার মেয়েরা পড়ালেখা করবে, আর কেউ যদি অনুজাকে বিয়ে করেও পড়াশোনা চালিয়ে যেতে দেয় তাহলেই বিয়ে দেব, তার আগে না। আর ভালো ছেলেও তো খুঁজতে হবে, তাই না? কর তোর যেটা ভালো মনে হয়। তয় মাইয়াডা এত দূরে একলা আছে, কখন কোন হান দিয়া বিপদ আহে কওয়া যায় না। আত্মজা উঠে বলে, দাদিজান চিন্তা করো না তো, আর আমি তো ম্যাট্রিক দেওয়ার পরপরই কলেজে ভর্তির জন্য শহরে যাব, তখন বুবুর সাথেই থাকবো আমি। আমার মেয়েরা একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। আত্মজা চোখ থেকে টুপ করে 1 ফোঁটা পানি পড়ল। বিলের মাঝে বিশাল বড় গাছের নিচে বসে আত্মজা চোখের পানি ফেলছে। চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেছে, ঝিঝি পোকার ডাক কানে বাজছে, হালকা হালকা বাতাস বইছে। কিছু দূর ওদের বাড়ি, এছাড়া আশেপাশে মানুষের কোনো চিহ্নও নেই। দিনের বেলায় কৃষকেরা এই বিলে কাজ করে। হঠাৎই পিছনে কিছু পড়ার একটা শব্দে ধরপড়িয়ে ওঠে আত্মজা। ভয়ের তো কণ্ঠে বলে ওঠে, কে কে ওখানে? কোনো সাড়া শব্দ নেই। চাঁদনি রাত আবছা আবছা আলোতে আওয়াজে উৎস খুঁজতে উঠে দাঁড়ায় আত্মজা। আবারও বলে, কে ওখানে? কথা বলুন। এখানে কি করছেন? আত্মজা আশেপাশে খুঁজে হাতে একটা মাটির চাকা হাতে নেয়, সামনে এগিয়ে গাছে পেছন দিকে যায়, আর মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে। একটু সামনেই 2টা আবছা ছায়ার মতো দেখতে পায়। ভয়ে ঢুক গেলে আত্মজা তাও সাহস নিয়ে ছায়া বরাবর চাক মারে। হঠাৎই আউজ শব্দ করে ওঠে, ছায়া দুটি খেতে আইল দিয়ে দৌড় দেয়। আত্মজা বলে, কে আপনারা? দাঁড়ান বলছি। একটু দূরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আত্মজা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, মনে মনে বলল, না, এখানে থাকা ঠিক হবে না। এই বলে সামনে হাঁটা দিলেই লাইটের আলো চোখে পড়ে, চোখের সামনে হাত দেয়। এত রাইতে এইখানে কি করতে আইসস? কোনো সময় কোন বিপদ হইয়া যায়, জানোয়াররা তো উৎ পাইতা আছে। মায়ের কথায় আত্মজা চোখের সামনে থেকে হাত সরায়। কোনো কিছু না বলে মাকে গিয়ে জড়িয়ে ধরে। মাজেদাও নিজের মেয়েকে আগলে নেয়। গাছের নিচে মাজেদা বসে পড়ে, তারপর আত্মজাকে বলে, আয় আমার কোলে মাথা দিয়ে রাখ।
আত্মজাও বাধ্য মেয়ের মতো তাই করে। মাজেদা মেয়ের মাথায় হাত বুলাতে থাকে আর বলে, মারে তুই যত তাড়াতাড়ি সম্ভব শহরে চইলা যাস। আর অনুজারও তো সামনে পরীক্ষা, ওর পরীক্ষার পর বিয়ের ব্যবস্থা করমু। আত্মজার চোখের পানি চিকচিক করছে, কণ্ঠ ভারী হয়ে আসছে। মাকে বলে, তোমাদের ছাড়া কিভাবে থাকবো মা? আর ওই চেয়ারম্যান যদি তোমাদের কোনো ক্ষতি করে? আর বুবুকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে কেন? আল্লাহ ভরসা, আর বিয়ে দিলে অনু নিরাপদ থাকবে, শকুনের নজর থেকে মুক্তি পাবে। কিছুক্ষণ পর অনুজাও আসে, এসে মাজেদার বুকে মাথা ঠেকিয়ে বলে, মা তুমিও বাজানের মতো হারিয়ে যেও না আমাদের ছেড়ে, আমরা তাহলে নিঃস্ব হয়ে যাব। কথাগুলো বুকের ভেতর নাড়া দিয়ে উঠল। মাজেদা মন শক্ত করে বলে, আমি না থাকলে তোমাদের বাঁচতে হবে, জীবনে চলার পথ অনেক লড়াই করতে হবে। আর শোনো অনুজা, মেয়ে মানুষের তেজ থাকতে হয়, জেদ থাকতে হয়, আর আত্মসম্মান বোধটা প্রখর হতে হয়। তাহলেই কেউ তাকে হারাতে পারে না, তারা সব কিছু জয় করতে পারে। আত্মজা অনুজা মায়ের কথা মন দিয়ে শুনল। কিছুক্ষণের জন্য পরিবেশ নীরব রইল। তারপর মাজেদা বলল, এবার ঘরে চল, এশায়ের নামাজ তো পড়া হয়নি, গিয়ে নামাজ পড়ে তোদের বাবার জন্য দোয়া করবি। তারাও বাধ্য মেয়ের মতো উঠে চলে গেল বাড়ির দিকে। ক্লান্ত চোখে নিদ্রাহীন। এখন রাত 2টা 40। বন্ধ চোখ, খোলা মস্তিষ্কে তার স্মৃতির উৎপাত। আজমাইনদের গ্রাম থেকে শহরে ফিরতে প্রায় রাত 1টা 30 বাজছে। ফ্রেশ হয়ে শুতে শুতে 2টা বাজে। তারপর থেকে ঘুমানোর চেষ্টা করে চলছে, তাও পারছে না। মাথায় শুধু আত্মজা নামক মেয়েটার বিচরণ। মাত্র একদিনই তো দেখলো, এই একদিনেই মেয়েটা মন মস্তিষ্ক দখল করে নিয়েছে। কিছুক্ষণ পর আজমাইন শোয়া থেকে উঠে বসলো। তারপর ব্যালকনিতে গিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো, চোখ দুটো বন্ধ করলো। আত্মজার চেহারাটা আপনা আপনি ভেসে উঠল। কি রূপের ঝলক তার! হরিণীর মতো টানা টানা চোখ, কি তেজ তার! আজমাইন হাসলো। এই একদিনেই মেয়েটা পাগল করে দিল। বিড়বিড় করে বলে, আমার মন মস্তিষ্ক সব তো দখল করে নিলে মেয়ে, সবটা জুড়েই তোমার বিচরণ। এবার তো তোমার নিস্তার নেই, তুমি পুরোটাকেই আমি দখল করে নেব মেয়ে, বলে হেসে উঠল আজমাইন। ফজরের আজান কানে বাজতেই মাজেদা বেগমের ঘুম হালকা হয়ে গেল। উঠে গিয়ে মাঝের ঘরে যায়। দুই বোন দুই দিক থেকে তার দাদিকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আস্তে করে ডাকলো, আত্মজা, অনুজা, আম্মা ওঠেন, আজান দিছে, নামাজ পড়তে হবে, বলেই তিনি অজু করতে চলে যান। তৎক্ষণাৎ দুই বোন লাফিয়ে উঠল। প্রতিদিনের অভ্যাস, মায়ের ডাকে তারা তাড়াহুড়া করে ওঠে। আয়শা খাতুনও উঠে বসে। অনুজা বলে, আয় বোন, আমার সাথে অজু করে আসি। চলো বুবু। আয়শা খাতুন বলে, খাড়া, একলা যাইস না, আমিও আইতাছি। ওরাও সাই জানালো। একসাথে অজু করে এসে সালাত আদায় করলো। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। তারপর দুই বোন মিলে বাইরে বের হয়। কাঠের পোল পেরিয়ে আকবর সাহেবের কবরের পাশে গিয়ে দাঁড়ায়। বাবার জন্য সবসময় দোয়া করতে থাকে। সন্তানরা নাকি বাবা মায়ের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয়। অনুজার চোখ টলমল করছে, আত্মজারও বুকটা ভারী হয়ে আছে। তাও বোনকে জড়িয়ে ধরে বলে, বুবু, এখন আমাদের চোখের পানি ফেললে হবে না, আমাদের অনেক শক্ত হতে হবে, কারোর সামনে দুর্বলতা দেখানো যাবে না। আর ফেলবো না চোখের পানি। অনুজাও বোনকে আগলে নিয়ে বলে, বোন। কিছু সময় পর আত্মজাকে সামনে এনে বলে, আমরা কাল শহরের উদ্দেশ্যে রওনা দিব। আমার পরীক্ষাটা শেষ হলে একটা চাকরির খোঁজ করতে হবে। মা দাদি যান একা বাড়িতে থাকবে কিভাবে বুবু? তাদের জন্য তো চিন্তা হবে। থাকতে পারবে। আর তোর তো কলেজে ভর্তি হওয়া লাগবে, বাধ্যতামূলক যাওয়াই লাগবে বোন। আর এত চিন্তা করিস না, মা দাদি ঠিক সামলে নিবে। আত্মজাত ছোট করে বলে, চল এখন বাড়ি যাই। এখন বাজে সকাল 7টা 30টার মতো। আত্মজা উঠান ঝাড়ু দেওয়ার ব্যস্ত। এর মধ্যে বাড়ির ভেতর হন্তদন্ত হয়ে ছুটে আসলো ইহান, সাথে আরও একটা ছেলে আছে। প্রথমেই চোখ পড়ে ভুবন মোহিনীর আত্মজার দিকে। ওদের আশা দেখে আত্মজা ঝাড়ু রেখে তাড়াহুড়ো করে ওখান থেকে ঘরে চলে যায়। ইহান ওর এই অবস্থা দেখে মুচকি হাসে। মেয়েটার এই স্বভাবটা বোধ হয় কখনো যাবে না, সামনেই পড়তে চায় না। ইহান পাশ ফিরে কাব্যকে দেখে, ও মা, সে তো দেখি হাঁ করে আছে। ইহান মাথায় চাটি মেরে বলে, ওই, এই জনের দিকে নজর দিবি না, বলে দিলাম। ও শুধু আমার, তার ভাগ আমি কাউকে দিব না, বুঝছেন? কাব্য চুলগুলো উল্টো দিকে ঠেলে বলে, এই তাহলে সেই মেয়ে যার কথা তুই এতদিন বলতি? ইনিই সে। আর ওর বাবাই মানে চাচা যান নাকি মারা গেছে। বলতেই একটু মন খারাপ হয়ে গেল। তারপর ইহান মাঝে তাকে ডাকতে থাকে, চাচি যান কোথায় আপনি? আমি ইহান, আসছি। মাজেদা বেগম ঘর থেকে বেরিয়ে এলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচি যান? ইহানের দিকে তাকায় মাজেদা। পাশের ছেলেটাকে অচেনা লাগলো। সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আহো, ওই চকিটার উপর বহ তোমরা। তোমার লগে ওই পোলাটাকে
ঠিক চিনলাম না। ওরা গিয়ে উঠানের একপাশে রাখা একটা চৌকিতে গিয়ে বসলো। ইহান বলল, ও কাব্য, আমার মামাতো ভাই, বিদেশ থেকে আসছে কদিন হলো। ওরেই আনতে গেছিলাম শহরে, কিন্তু এর মধ্যেই খবর পাই চাচা যান আর নাই, তাই চলে আসলাম। শেষের কথাগুলো মাথা নিচু করে বলল। মাজেদারও বুকের ভেতর সেট করে উঠল। যতবারই মনে হয় স্বামী নামক মানুষটা নাই, আর ততবারই বুকের মধ্যে মরুভূমির মতো হাহাকার করে ওঠে। তীব্র যন্ত্রণা শুরু হয়। নিজেকে সামলে নেয়। সে ভেঙে পড়লে মেয়েরা আরও ভেঙে পড়বে, যা সে চায় না। মাজেদা বলে, কাব্য মাজেদার সাথে কুশল বিনিময় করে। তারপর মাজেদা ইহানকে বলে, তোমার মায়ের কি অবস্থা? এই তো ভালোই। অন্তর আর দাদিজান কই চাচি? তাদের তো দেখছি না, ঘরেই আছে। খাড়াও, আমি গিয়ে পাঠাইতাছি। এই বলে চলে যায় ঘরের ভিতর। ইহান ঘরের দিকে তাকিয়ে আছে, এক নজর তার পরীটাকে দেখার জন্য, কিন্তু সে নিরাশ হলো। কাব্য বলে, ইহান, গ্রামেও এত সুন্দর মেয়ে আছে, তোর পছন্দ আছে বলতে হবে। কত দূর কেমনে কেমনে পিছনে পড়লি? ইহান হালকা হেসে বলল, চাচাজান আর আমার বাজান বন্ধু ছিল, সেই থেকে ছোটবেলা থেকেই চিনি। বাজান আর চাচাজান একই স্কুলে শিক্ষকতা করতো। সেই ছোট থেকে পছন্দ করি। স্কুলে গেলে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম শুধু ওর জন্য। কি ভালোই ছিল দিনগুলো। মায়ের থেকে শুনছি আমার বাজান আর ওর বাজান নাকি বলেছিল আমাদের বিয়ে দেবে বড় হলে, কিন্তু দুইজন মানুষের মধ্যে একজনও বেঁচে নেই বলেই দীর্ঘশ্বাস ছাড়ল। মাজেদা পেছনে গিয়ে দেখে সবাই রান্না করে বসে আছে। অনুজা চুলায় জাল দিতেছে, পাশে আত্মজা ও আয়শা খাতুন ডাটা তরকারি কাটতেছে। অন্তর বসে বসে সবার কাজ দেখতেছে। মাজেদা গিয়ে বলে, ইহান আইসে, অন্তর যা, তোকে যাইতে বলছে, আর আম্মারে যাইতে বলছে, জান গিয়া দেখা কইরা আহেন। অন্তর শুনেই এক দৌড়ে চলে যায়। ইহানের সাথে অন্তরের খুব ভাব। আয়শা খাতুন একটা পান বানাতে লাগলো, এটা মুখে দিয়ে তারপর যাবে। দৌড়ে গিয়ে ইহানের কোলে বসে পড়ে। ইহানও ভালোভাবে ধরে বসে। অন্তর একটু রাগী ভাব নিয়ে বলে, তুমি শহরে গিয়া এতদিন ছিলা কেন ভাইয়া? তোমারে ছাড়া একটুও ভালো লাগে নাই। এই তো এখন এসে পড়ছি। তা তোমার বুবু কই, কি করে? বড় বুবু নাকি ছোট বুবু, কার কথা বলেছ? কাব্য ইহানের দিকে তাকায়, সাথে সাথে বলে, কিরে ইহান, ওর আরো বোন আছে বললি না তো? কাব্যর কথায় ইহানও অন্তর তাকায় ওর দিকে। অন্তর বলে, এই ভাইয়াটা কে ইহান ভাইয়া? ও আমার মামাতো ভাই। তোমারও ভাই? অন্তর কাব্যর উদ্দেশ্যে বলে, ভাইয়া কি এখন থেকে গ্রামে থাকবেন নাকি? কাব্য অন্তরের মাথার চুলগুলো নেড়ে বলে, না ভাইয়া, কয় মাস পর বিদেশে চলে যাব। অন্তর উৎফুল্ল হয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে, আপনি বিদেশ থাকেন? বিদেশ কি উঁচুতে হয় যে যাইতে হলে প্লেন লাগে? প্লেন কেমন, বিদেশ কেমন হয় ভাইয়া? কাব্য ইহান ওর জানার আগ্রহ দেখে হালকা হাসলো। কাব্য বলল, বিদেশও আমাদের দেশের মতোই নিচে, শুধু অনেক দূর দেখে মানুষ প্লেন দিয়ে যায়। প্লেন দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। বড় হও, আস্তে আস্তে সব বুঝে যাবে। এখন বলো, তোমার বোনেরা কোথায়, কি করে? বুবুরা তো রান্না করে বসে আছে। ও, তাদের একটু ডেকে আনবে। বুবুরা দরকার ছাড়া কারোর সামনে বেশি আসে না, নজর লাগায় মানুষেরা। ক্লাস 6-এ পড়ি, এটুকু বোঝার বয়স হয়েছে। তুমি আর বুবুদের সাথে লাইন মারতে চাইতেছ। আর ইহান ভাই তো ছোট বুবুরে পছন্দ করে, সব জানি বলেই খিলখিলিয়ে হাসলো। ওর সাথে ইহানরাও তাল মেলালো। এর মধ্যেই আয়শা খাতুন বলতে বলতে ওদের কাছে আসে, কি লইয়া এত হাসাহাসি হইতাছে? ইহান বলে, এতক্ষণে আসার সময় হলো। তারপর কাব্যর সাথে পরিচয় করায়। কুশলাদি করে ইহান বলে, তোমার ছোট নাতনিটা এমন পালাই পালাই করে কেন দাদিজান? তোর সাথে বাইন্দালো, তাইলে আর পালাইতে পারবো না। তুমি আসো কি করতে, সব ব্যবস্থা করো, তাইলেই তো হয়। চলো চাচা জানের কবরটা দেখে আসি। ওরা চলে যায় কবরের কাছে। এদিকে সেই খাল থেকে আত্মজা অনুজা গেছে খালের পানি আনতে। পানি নিয়ে যেই উপরে ওঠে, ঠিক তখনই কাঠের পোলের কোণে দাঁড়িয়ে থাকা ইহান কাব্যর দিকে চোখ পড়ে। চোখাচোখি হওয়ায় ওরা দুজন খুব অস্বস্তিতে পড়ে যায়। সাথে অন্তর ও দাদিজানও আছে। মনে হয় কবর দেখতে যাবে। কাব্য থমকে দাঁড়ায়। দুইটা পরী দাঁড়িয়ে আছে সামনে। অনুজাও অনেক সুন্দর, তবে আত্মজা একটু বেশি রূপে অধিকারিণী। ইহান তো আত্মজাকে দেখেছে। কাকে কলসি, কি সুন্দর এই দৃশ্য। ওরা তাড়াহুড়ো করে চলে যায়। ওদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। পিছন দিয়ে দুই বোনের ভেনি করা হাঁটু পর্যন্ত লম্বা চুল বেরিয়ে আছে। আয়শা খাতুন ওদের কাণ্ড দেখলেন, মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন। চেয়ারম্যান নিজাম তালুকদার দুই বউকে মেরে তাদের সামনে দিয়ে জোর করে কাজের মেয়ে লতাকে রুমের মধ্যে নিয়ে যায়। দুই বউ দেয়ালে হেলান দিয়ে বসে আছে। বড় বউ হিমানি বলে, এই নিজাম তালুকদারের একটা ব্যবস্থা করতে হইব। ছোট বউ রেহানা মাথা জাগিয়ে সোজা হয়ে বসে। তারপর বলে, ঠিক বলছেন বড় আপা, এই শয়তানটারে একটা জনমের শিক্ষা দেওয়া দরকার। এই ছিল আত্মজার 1 থেকে 4 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।